আরে ভাই মনোজ, কোথায় যাচ্ছ? তোমায় দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কি আর বলবো কৃপাল, একে তো গরমের তাণ্ডব আমাদের কাবু করে দিয়েছে, অন্যদিকে দারিদ্রতাও ছাড়ছে না। কেন, আজকাল কি ফল বিক্রি করছো না নাকি? তোমার ঠেলাটা কোথায়? ভাগ্যের মার পড়েছে, টাকা না থাকায় বাজার থেকে ফল কিনে আনতে আর পারছি না ভাই। এই কারণে কাজ বন্ধ হয়ে যায়, কিছু বুঝে উঠতে পারছি না। আরে তুই চিন্তা করিস না, ভগবান সব ঠিক করবে। চল আমি আসছি। মনোজ ক্লান্ত হয়ে নিজের ঘরের সামনে এলে তার চোখে জল চলে আসে। হে ভগবান, বাড়ির নামে এই টিনের ছাউনি দিয়ে একেবারে রাস্তার ধারে পড়ে আছি। এই জ্বলন্ত রোদের টিনের ছাউনি আরো গরম হয়ে উঠছে, আর এই গরম আমাদের আরো কষ্ট দিচ্ছে। যাক, ভেতরে গিয়ে দেখি। মনোজ ভিতরে গিয়ে তার স্ত্রী পদ্মাকে ডেকে বলে, আরে পদ্মা, কোথায় গেলে? কি গো, তুমি এখানে মাটিতে কেন শুয়ে আছো? তোমার শরীর ঠিক আছে তো? ঠিক নেই গো, এই গরম আমাকে কাবু করে দিয়েছে। এই দিনের ছাদের গরমে পুড়ে পুড়ে আমি অসুস্থ হয়ে গিয়েছি। কিন্তু কি হয়েছে তোমার? তোমার অবস্থা তো খুব খারাপ, তোমার ঠোঁট শুকিয়ে চামড়া উঠে গেছে। জল ছিল না, পিপাসা পেয়েছিল, তাই জল আনতে অনেক দূরে যেতে হয়। জল আনতে গিয়েছিলাম, কিন্তু রাস্তার প্রচন্ড গরমে লু লেগে গেল আর আমি মাঝ রাস্তা থেকেই ফিরে এলাম। শরীরটা খুব খারাপ লাগছে গো। এটা দেখে মনোজ চিন্তায় পড়ে যায়। এখন আমি কি করব? হে ভগবান, এই রাস্তার ধারে ঝুপড়িতে থাকলে শরীর খারাপ তো হবেই। এখন কি করে তোমাকে এই গরম থেকে বাঁচাবো? আমার কাছে তো ওষুধ কেনার টাকাও নেই। এভাবেই দুদিন কেটে যায়। মনোজ সোজা গ্রামের বৈদ্যর কাছে গিয়ে হাত জোর করে বলে, বৈদ্যবাবু, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার বউয়ের অবস্থা খুবই খারাপ, আপনি দয়া করে ওকে একবার দেখে আসুন। বেশ, আমাকে পয়সা দাও, গিয়ে দেখলে বেশি টাকা লাগবে, পুরো 50 টাকা লাগবে। বৈদ্যবাবু, আপনি আমার অবস্থা খুব ভালো করে জানেন, আমার কাছে একটা টাকা পর্যন্ত নেই। যদি এক্ষুনি ওর চিকিৎসা না করাতে পারি তাহলে ও মরে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন আমি আপনাকে এর দ্বিগুণ টাকা পরিশোধ করে দেব। আমি আপনার পায়েও পড়তে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আর পায়ে পড়তে হবে না, চলো যাই। বৈদ্য মনোজের সাথে মনোজের বাড়িতে আসে এবং তার স্ত্রীকে ওষুধ দেয়। এখনকার মতন ওষুধ দিয়ে দিলাম, কিন্তু এটা যথেষ্ট নয়। ওনার মধ্যে জলের অভাব দেখা গেছে, খাওয়ার না খাওয়ায় ভেতরটা শুকিয়ে গেছে। এখন ওনাকে ভালো মন্দ খাওয়াতে হবে আর গরম থেকে বাঁচাতে হবে। যদি এটা না হয় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। যেমন করে হোক ওনাকে এমন জায়গায় রাখো যেন লু আর রোদের হাত থেকে বাঁচানো যায়। বৈদ্যবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। এরপর বৈদ্য সেখান থেকে চলে যান। কিন্তু মনোজ গভীর চিন্তায় পড়ে যায় আর ঘর থেকে বেরিয়ে আসে। আমি আমার বউকে এইভাবে মরতে দিতে পারি না, আমাকে ওর জন্য কিছু করতেই হবে। আমার বন্ধু কৃপাল নিশ্চয়ই আমার দুঃখ বুঝবে, ও আমার খুব ভালো বন্ধু হয়। আমাকে ওর সাহায্য নিতে হবে, একবার ওর কাছে যাই। মনোজ কৃপালের বাড়িতে গিয়ে মিনতি করে বলে, কৃপাল, তুই আমার ছোটবেলার বন্ধু, অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। আমি তোকে বিশ্বাস করি যে তুই আমাকে না করবি না। কেমন বিশ্বাস ভাই? কি হয়েছে? আমার বউ পদ্মা, ওর লু লেগে গেছে, ওর অবস্থা খুবই খারাপ। বৈদ্যবাবু বলেছেন যে ওকে গরমের থেকে বাঁচাতে হবে, তাহলেই ও ঠিক হতে পারবে। কিন্তু আমার ঘর তো ঠান্ডা নয়, তুই আমাকে সাহায্য কর। তাহলে ভাই এবার আমি কি করতে পারি? 2-3 দিনের জন্য আমার বউকে তোর বাড়িতে থাকতে দে, তাহলে ও বেঁচে যাবে, নইলেও মরে যাবে রে। দেখ ভাই, সহানুভূতি দিতে পারি কিন্তু সাহায্য নয়। আমি নিজের ঘরে অন্য কাউকে কেন রাখবো? আমি তোর কাছে হাত জোর করছি, এমন কথা তুই বলিস না, আমাকে সাহায্য কর, নইলে আমার বউ এই গরম সহ্য না করতে পেরে মরে যাবে। আমি কি তোদের দায়িত্ব নিয়ে বসে আছি? যা এখান থেকে।
কৃপাল দরজা বন্ধ করে দেয় আর মনোজের চোখে জল চলে আসে। এরপর মনোজ পরিচিত সকলের কাছে গিয়ে সাহায্য চায়। সকাল থেকে রাত হলো, কতজনের থেকে সাহায্য চাইলাম, কতজনের হাতে পায়ে ধরলাম, কিন্তু সবাই আমাকে নিয়ে ঠাট্টা করলো, কেউ আমাকে সাহায্য করলো না। আমার যদি ঠান্ডা ঘর থাকতো তাহলে আমার বউকে আজ এইভাবে মরতে হতো না। না ঘর আছে না পয়সা, যাতে কিছু অন্তত করতে তো পারতাম। রাতের অন্ধকারে মনোজ মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে। তখনই মনোজের সামনে কেউ একজন চলে আসে। সামনে কেউ কি আছে, নাকি আমি কি কিছু ভুলভাল দেখছি? কে কে ওখানে? তুই চিন্তায় আছিস? তোর কি সাহায্য লাগবে? কি সমস্যা হয়েছে তোর? জেনে কি করবে? তুমি তো কোনো সাহায্য করতে পারবে না। বাকিদের মতন তুমি আমার দারিদ্রতা আর অসহায়তাকে নিয়ে মজাই করবে। একবার বলেই তো দেখ, হয়তো আমি তোর কাজে লেগে গেলাম। দারিদ্রতা আর এই গরমে নাজেহাল আছি, ফল কেনার মতনও টাকা নেই, যেগুলো বিক্রি করে অন্তত আমাদের সংসার চালাতাম। আর এই গরমের কারণে আমার বউ মরতে চলেছে। তোর সঙ্গে খুব বাজে হয়েছে, কিন্তু আমি অবশ্যই তোকে সাহায্য করব। তোকে একটা জায়গা বলছি, যেখানে তুই সস্তায় ফল পেয়ে যাবি। ওইগুলোকে বেচে তুই তোর সংসার চালাতে পারবি। এই শুনে মনোজ হাসতে থাকে। যদি পকেটে টাকাই না থাকে তাহলে সস্তাই বা কি, দামি বা কি? এই নাও, আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি। যখন ফল বিক্রি করে কামিয়ে নেবে তখন ফিরিয়ে দিও। এই কথা শুনে মনোজ খুশি হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমিই প্রথম যে আমাকে সাহায্য করলে। আমি তোমার টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দেব। মনোজ সেই টাকাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে আসে। আর ওইদিকে ওই মানুষটা একটা অদ্ভুত হাসি হাসতে থাকে। পরদিন সকাল হতেই শোনো, তোমাকে বাঁচানোর একটা পথ খুঁজে পেয়েছি, সেখানেই যাচ্ছি। হাল ছেড়ো না, আমি শীঘ্রই ফিরছি। তাড়াতাড়ি ফিরে এসো, এখন এটাই আমাদের শেষ আশার আলো। মনে দুঃখ নিয়ে মনোজ বাড়ি থেকে বেরোয়। হে ভগবান, চাইলে তুমি আমার প্রাণ নিয়ে নিও, কিন্তু আমাকে খালি হাতে ফিরিও না। আমাকে আমার বউকে বাঁচাতেই হবে। আর যেতে যেতে মনোজ সেই জায়গায় পৌঁছে যায়। এইটা এটা তো সেই জায়গা যেটার কথা আমাকে ওই মানুষটা বলে, কিন্তু এখানে তো কোনো ফলও দেখতে পাচ্ছি না, কোনো সস্তার বাজারও দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি কি করব? কাউকে একবার বলে দেখি। এখানে তো কাউকে দেখতেও পারছি না। মনোজ কারোর আসার অপেক্ষা করতে থাকে। তখনই সে দেখে একজন বৃদ্ধ সেখান দিয়ে যাচ্ছে। কাকা, আমাকে সাহায্য করো। এখানে কি আশেপাশে কোনো বাজার আছে? আমাকে এখানে একজন পাঠালো। এখানে তো কোথাও কোনো আমি ফলের দোকান দেখতে পারছি না। দেখো বাবু, মনে হয় কেউ তোমায় বোকা বানিয়েছে। এখানে কোনো ফলের দোকান বা ফলের বাজার একটাও নেই। তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু কাকা, আমাকে একজন বলল এটাই সেই জায়গা। সে মিথ্যে কেন বলবে? আমার মনে হয় সে তোমার সঙ্গে মজা করছে। দেখো কি করবে। সব থেকে ভালো হয় তুমি তোমার বাড়ি চলে যাও, নইলে বোকার মতন সেই জায়গাটা খুঁজতে থাকো যেটা বাস্তবে নেই। এটুকু বলে বৃদ্ধ সেখান থেকে চলে যান। আর মনোজ সেখানেই একটা গাছে হেলান দিয়ে কেঁদে ফেলে। হে ভগবান, এ তোমার কেমন পরীক্ষা! আজ আমি এখানে কত আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এখন আশাহত হলাম। এখন কি করব? বাড়ি ফিরে যাব? এটা ভেবেই মনোজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। না না, আমি কি করে খালি হাতে বাড়ি ফিরতে পারি? আমার বউয়ের অবস্থা খারাপ। আমি কেমন স্বামী? আমার লজ্জা হওয়া উচিত। একজন স্বামী হয়ে নিজের বউকে বাঁচাতে পারছি না, এটা লজ্জার বিষয়। মনোজ জোরে জোরে কাঁদতে থাকে। তার চোখের জল গিয়ে পড়ে গাছের পিপাসার্ত শিকড়ে,
জল পড়া মাত্রই সেই নিষ্প্রাণ গাছটা সবুজ হয়ে যায় আর সুন্দর রসালো হলুদ আমে গাছ ভরে যায়। এইভাবে কেঁদে কি লাভ হবে? আমার বউ এখন অসুস্থ, আমাকে সাহস রাখতে হবে, আর কোনো রাস্তা খুঁজতে হবে। তখনই মনোজের ওপর গাছ থেকে একটা আম ঝরে পড়ে। আম? এখানে আম কি করে এলো? হে ভগবান, এই চমৎকার কি করে হলো? যখন আমি এলাম তখন তো কোনো আম ছিল না, তাহলে হঠাৎ করে আমে ভর্তি গাছগুলো? হে ভগবান, মনে হয় তুমি এখন আমার প্রতি দয়াবান হয়েছ আর আমাকে সাহায্য করছো। এই আমটা নিয়ে নি, এগুলো বাজারে বিক্রি করব। মনোজ অনেক আম নিয়ে ঘরে আসে। আরে এই দেখো পদ্মা, মনে হয় আমাদের খারাপ সময় দূর হয়ে যাবে। এই দেখো, আমি কতগুলো আম নিয়ে এসেছি, তাও বিনা পয়সায়। এটা তো ভালো খবর। এখন রাত হয়েছে, এই আমগুলো বাইরে রেখে দাও, সকালে বাজারে গিয়ে বিক্রি করে এসো। ঠিক আছে। সকাল হতেই মনোজ সেই সমস্ত আম বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। তখনই একজন ক্রেতা তার কাছে আসে। আমগুলোর দাম কেমন হবে? দেখে তো খুব ভালো মনে হচ্ছে, একবার দেখি তো। হ্যাঁ হ্যাঁ, দেখো, আজ থেকে বাজারে 20 টাকা করে চলছে, কিন্তু আমি 10 টাকা করে কিলো দেব। সেই ক্রেতা আমটাকে তুলে দেখে এবং ছুঁড়ে ফেলে দেয়। এটা তুমি কি করলে? আমার আমটা কেন ফেলে দিলে? আর এই আমগুলো সব তুলে তুলে কেন দেখছো? আম বিক্রি করছো, কিন্তু এটা জানো না যে আমকে ঠান্ডা জায়গায় রাখতে হয়? গরমের জন্য এই আমগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য তুমি এত কমে বিক্রি করছো। তুমি সবাইকে বোকা বানাচ্ছ। না ভাই, এমনটা নয়, আমি তো একদম ঠিকই আম এনেছি, গাছ থেকে পেড়ে। যাও যাও, অন্য কাউকে বোকা বানিও, যত সব ফালতু মানুষজন। মনোজ দেখল সব আম নষ্ট হয়ে গেছে। এই দেখে তার মনে খুব কষ্ট হলো। হে ভগবান, তুমি আসলে আমার থেকে কি চাইছো? কেন আমাকে কষ্ট দিচ্ছ? কোনো তো এমন চমৎকার করো যাতে এই সব আম আগের মতন হয়ে যায় আর সব বিক্রি হয়ে যায়। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে আর সব আম আগের মতো হয়ে যায়। হে ভগবান, এটা কি করে হলো? প্রত্যেকটা আম ঠিক হয়ে গেল। তোমাকে অশেষ ধন্যবাদ ভগবান। এবার শুধু এই সব আম তোমার চমৎকারে বিক্রি হয়ে যাক। মনোজ আম বিক্রি করতে থাকে। এ তো খুবই চমৎকার। দিন শেষ হওয়ার আগে সব আম বিক্রি হয়ে গেল। শুধু একটাই আম আছে, এটাও সব থেকে বড় আর সব থেকে ভালো আম, তাই এটা বিক্রি হয়নি। যাই হোক, এতগুলো টাকা তো পেয়ে গেলাম। আজকে পদ্মা খুব খুশি হবে। এখন আমি ওর চিকিৎসাও করাতে পারবো। মনোজ বাড়ির দিকে যেতে থাকে। কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই, কিছুদিনের খাওয়ার ব্যবস্থা তো হয়ে যাবে। অনেক রাত করে মনোজ বাড়িতে ফেরে। এই দেখো পদ্মা, সব আম বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র এই বড় আমটাই বেঁচে আছে। আমি খাওয়ারও কিনে এনেছি। আমার শরীর খুব খারাপ লাগছে, আমি মনে হয় আর বাঁচবো না, দম নিতে কষ্ট হচ্ছে। ভগবানের দোহাই, হাকিমকে ডেকে আনো। আরে কিন্তু পদ্মা, এত রাতে তো কোনো বৈদ্যও পাবো না। যদি নিজেকে বন্ধক রেখে দিই তাও আসবে না। এখন কি করব? কিভাবে তোমার জীবন বাঁচাবো? ইতিমধ্যেই পদ্মার অবস্থা আরো খারাপ হতে থাকে। এখন আমার হাতে কিছুই নেই। কেউ তো আমাকে সাহায্য করুক, কেউ তো একটু দয়া দেখাও। চোখের নিমেষে হঠাৎই পদ্মা উঠে বসে। দেখো, সত্যিই চমৎকার হয়ে গেছে, আমি একেবারে ভালো হয়ে গেছি, আর কোনো কষ্ট নেই। এইটা কি করে সম্ভব? কাল থেকে আমার সঙ্গে এরকম অনেক চমৎকার হচ্ছে, এটা কি করে হচ্ছে? হয়তো ভগবান আমাদের ওপর দয়া করেছেন, আমি তো বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। সেটা তো ঠিক আছে, কিন্তু দারিদ্রতা এখনো দূর হয়নি। সেই আমের মালিক জানি না কে হবে। আবারও সেখান থেকে আম আনতে পারবো না, সব আম বিক্রি হয়ে গেছে।
তুমি ঠিকই বলেছ, এই কুড়ে ঘর একদিন না একদিন আমাদের খেয়ে ফেলবে। আমাদের একটা ঘরের ব্যবস্থা করতেই হবে। কিছু একটা ব্যবস্থা করছি, ভগবান ঠিক রাস্তা দেখাবেন। এভাবেই কিছুদিন কেটে যায়। সেদিন মনোজ বাইরে ছিল, আর সে কিছু লোককে কথা বলতে শোনে। শোনা যাচ্ছে এই বছর নাকি গরম বেশ পড়বে। তাপমাত্রা এতই বেড়ে গেছে যে মানুষকে একদম জ্যান্ত জ্বালিয়ে ফেলবে। ঠিক বলেছ দাদা, ঘরে যত পারবে এসি কুলার সব লাগিয়ে নাও, নইলে গরমের তাপে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে তোমরা। আরে আমরা তো গরিব মানুষ, অত কি ভাবলে হবে? আরে যা হবে তাই দেখে নেব। কিন্তু আমি ভাবছি যাদের এটাও নেই তারা কি করে এই গরমের সঙ্গে লড়বে? এই কথাগুলো মনোজও শুনে ফেলে। কথাগুলো শোনার পর বাড়ি এসে মনোজের মাথায় হাত পড়ে যায়। হে ভগবান, কেন এত পরীক্ষা নিচ্ছ? বাড়ির অবস্থা আবার আগের মতন হয়ে গেছে, তার উপর এই গরম কমার নামও নিচ্ছে না। এখন এই ঝোপড়িতে আমরা কি করে থাকব? নিজস্ব বাড়ি থাকা এখন একটা স্বপ্ন হয়ে গেছে। এমন যদি হতো যে আমার নিজেরও একটা বাড়ি আছে, যেটা সবসময় ঠান্ডা থাকবে। তখনই তার কানে এক অদ্ভুত শব্দ আসে। আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমাকে একটা বাড়ি দিতে পারবো। কে 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 তুমি? আর এই আওয়াজটা কোথা থেকে এলো? সামনে এসো। আমি তো তোমার সামনেই আছি। আমি হলাম জাদুর আম। আমাকে কি তুমি দেখতে পারছো না? তুমি আম হয়ে কি করে কথা বলছো? আর একটা আম আমাকে কি করে সাহায্য করবে? আমি কোনো সাধারণ আম নই, আমি হলাম জাদুর আম। আমি আগেও 3 থেকে 4 বার তোমাকে সাহায্য করেছি। প্রথমবার যখন ওই গাছে আম ছিল না, তখন আমি তোমায় সাহায্য করি। দ্বিতীয়বার যখন তোমার আমগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমি সেগুলো ঠিক করে দিই। এবং তৃতীয়বার আমি তোমার বউকে সুস্থ করে তুলি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমিও দেখেছি। এটা তো একটা চমৎকার ছিল। কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করছো? নিয়তি হয়তো এটাই চাইছে যে আমি তোমার দুর্দশার দিনকে দূর করে দিই। এক অভিশাপের ফলে আমার গাছ সম্পূর্ণ শুকিয়ে যায়, কিন্তু তোমার চোখের জল আমার গোড়ায় এসে পড়ে, যার ফলে আমি আবার সুস্থ হয়ে উঠি। তুমি আমাকে বাঁচিয়েছো, আমি তোমাকে বাঁচাবো। ওই গাছের প্রত্যেকটা আমের উপর শুধুমাত্র তোমার অধিকার আছে। এটা কি সত্যি? তুমি কি সত্যি আমাকে ঘর দিতে পারবে? অবশ্যই দিতে পারবো, কিন্তু তার জন্য সময় লাগবে। পরবর্তী গরমের চাপ বাড়ার আগেই তোমার ঘর হয়ে যাবে। তার জন্য তোমাকে ওই গাছ থেকে কিছু আম নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আজকেই আম নিয়ে আসছি। আরে মনোজ ভাই, এত আম কেন এনেছো? এগুলো কি করে বিক্রি করবে? আমি এগুলো বিক্রি করব না, বরং এগুলো দিয়ে ঘর বানাবো। সেই দিন তুমি দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিলে না? এবার তুমি দেখবে আমারও ঘর হবে। মনে হয় গরমের তাপে তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। আম দিয়ে কখনো কি ঘর তৈরি হয়? তুমি ঠিকই বলেছো। আমার মনে হয় এর মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে। বলে কি না আম দিয়ে ঘর বানাবে, যত সব। ঠিক বলেছো। আরে আমরা তো সাধারণ মানুষ, কখন যে আমাদের সঙ্গে কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। মনে হয় ও গরমের খবর পেয়ে ভয় পেয়ে গেছে, হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে। গ্রামের সকলে মিলে মনোজকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তোমরা যে যা বলতে চাও বলে নাও, একদিন তোমরা তোমাদের ব্যবহারে অনুতপ্ত হবে। আরও 2 দিন কেটে যায়, কিন্তু ঘর তৈরি হওয়ার কোনো নামগন্ধই মনোজ পায় না। মনে হয় আমি সবার হাসির পাত্র হয়ে যাব। গরমের প্রকোপ বেড়েই চলেছে, সবাই অসুস্থ হচ্ছে। এখনো তো বাড়ি তৈরিই হলো না, কি করব? চিন্তা করতে করতে মনোজ বাইরে আসে, আর বাইরে এসে সে অবাক হয়ে যায়। আরে বাবা, এই আমের বাড়িটা হয়েও গেল, তাও আবার এত তাড়াতাড়ি। এটা কি করে সম্ভব? হ্যাঁ দেখো না, নিজে থেকেই তৈরি হয়ে গেছে। আমাদের কুড়ে ঘরে কামের বাড়িতে পরিণত হয়েছে। এর সামনে প্রাসাদও কিছু নয়। হ্যাঁ, চলো ভেতরে গিয়ে দেখি।
তারা দুজন ঘরে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এটা তো খুবই ঠান্ডা এবং আরামদায়ক। এত ঠান্ডা কোনো কুলার বা এসিতেও হয় না। ঠিক বলেছ, এটা খুব সুন্দর। এখন গরমে আর কষ্ট হবে না, আমরা ভালোভাবে জীবন কাটাবো। তখনই বাইরে থেকে কোলাহল শোনা যায়, আর তা শুনে তারা বাইরে বেরিয়ে আসে। শুনুন, কেউ নিজের ঘর থেকে এক পাও বেরোবেন না, এই গরমে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে এই গরমের কারণে অসুস্থ হয়ে গেছে। এসি আর কুলারও শালা এই গরমে কাজ করছে না। কেউ তো আমাকে সাহায্য করো, কেউ তো বুদ্ধি ডেকে আনো, কেউ তো আমাকে সাহায্য করো, আমার মেয়েকে বাঁচাও। ঠিক বলেছো ভাই, এতই গরম বেড়ে গেছে যে কুলার এসি কিছুই তো কাজ করছে না। আমাদের গ্রামে এমন কোনো জায়গা নেই যে আমাদের গরমের হাত থেকে বাঁচাবে। গ্রামবাসীরা এই প্রবল গরম সহ্য করতে পারছিল না। এই দেখে মনোজের মন খারাপ হয়ে যায়। আপনাদের মতন আমি বড়লোক নই, না আমার ঘরে এসি আছে, কিন্তু আমার ঘর এখন সব থেকে বেশি ঠান্ডা। আপনি আপনার মেয়েকে আনতেই পারেন, তাহলে সে গরম থেকে বেঁচে যাবে। কিন্তু তোমার তো নিজেরই কোনো ঘর নেই। ওই দেখো, আমার আমের বড় ঘর। এই গ্রামের সব থেকে বেশি ঠান্ডা তুমি এখানেই পাবে। গ্রামবাসীরা ওই আমের বাড়িটিকে দেখে আর অবাক হয়ে যায়। এই ঘরটা তো কি সুন্দর, এদের সামনে আমাদের বাড়ি কিছুই তো না। আরে দাদা, আমার তো দেখেই ঠান্ডা লেগে গেল। আমি কি ভেতরে আসতে পারি? আমারও খুব গরম লাগছে। সমস্ত গ্রাম এখানে থাকতে পারবে না, কিন্তু যেই বাচ্চারা গরমে অসুস্থ হবে তারা এখানে অবশ্যই থাকতে পারবে। এই দেখে ওই ধনী ব্যক্তিটি মনোজের সামনে হাত জোর করে ফেলে। গ্রামের সবাই তোমাকে অপমান করেছে। যখন তোমার নিজের বাড়ি ছিল না, তখন সবাই তোমাকে অপমান করেছিল। তুমি চাইলে কিন্তু প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তুমি তো আমাদের সাহায্য করছো। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই, তাহলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। তুমি এক্ষুনি তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসো। এরপর সমস্ত গ্রামবাসীরা মনোজের কাছে ক্ষমা চায়, আর কিছুদিনের মধ্যে গরমও কমে যায়। এখন তো সব ঠিক হয়ে গেছে, আমাদের সুন্দর আরামদায়ক ঘর আছে। এরপর কিছু ভেবেছো? ভাবার কি আছে, ওই গাছ থেকেই আম পেড়ে আনবো আর বিক্রি করব। এছাড়া জাদুরাম তো আছেই আমাদের সাহায্য করার জন্যে। ঠিক বলেছ, ওই জাদুকরি আম আর ওই গাছই আমাদের জীবন বদলে দিয়েছে। এরপর মনোজ আম আনতো আর বিক্রি করত। জাদুকরি আম পেয়েও মনোজ পরিশ্রম করা ছাড়েনি। কিছুদিনের মধ্যেই মনোজ গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে ওঠে, আর ধনী হওয়ার সাথে সাথে তার সম্মানও বেড়ে যায়।